আজকের ক্লাসে আমরা প্রনাউন নিয়ে কথা বলবো। প্রনাউন সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে অনেকগুলো পয়েন্টস আছে, যেমন প্রনাউন সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানা উচিত, প্রনাউন কি, প্রনাউনের প্রকারভেদ কি, তারপর পার্সোনাল প্রনাউন সম্পর্কে বিস্তারিত জানা, এবং অন্যান্য যে প্রনাউনগুলো আছে সেগুলো সম্পর্কেও বিস্তারিত জানা, ইট এবং দেয়ারের ব্যবহারটাও জানা। হ্যাঁ, আরো অনেকগুলো বিষয় আছে মোটামুটি অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা দেখব এই ক্লাসটাতে। হ্যাঁ, তো একটা ক্লাসটা শেষ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা দুইটা ক্লাসেই প্রনাউনটা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে প্রনাউনের কাইন্ডস দেওয়া আছে, এগুলো আমরা পড়বো। কি কি পড়বো আমরা সেটা একটু দেখে নিই আগে। পার্সোনাল প্রনাউন সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নিব এখান থেকে। দেন হচ্ছে যেমন পার্সোনাল প্রনাউন বিভিন্ন পার্সন হয়, পার্সনের ব্যাপারগুলো আমরা আগে থেকে জানি, সেগুলো জেনে নিব আমরা। সেগুলো সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো আমরা জেনে নেব। দেন হচ্ছে তোমার পসেসিভ প্রনাউনটা জেনে নিব, পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপার আছে, সেটাও আমরা একটু করে জেনে নিব। হ্যাঁ, তো এরপরে আছে তোমার ইটস এবং ইটের মধ্যে অনেক সময় আমরা ভুল করি, এই ভুলটা আমরা একটু জেনে নিব। হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু জেনে নিব, এটা আমাদের প্রায় ভুল হয় এই বিষয়টা। দেন ইটের ব্যবহারটা আমরা জানবো। তারপরে হচ্ছে ইট এবং দেয়ার যে ইন্ট্রোডাক্টরি হয় সেই বিষয়টা আমরা একটু করে দেখব। এরপরে ডিফারেন্ট পার্সন, ইউজ অফ ডিফারেন্ট পার্সন, বিভিন্ন পার্সনের যে ব্যবহার সেটা আমরা দেখবো। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের জানা উচিত। হ্যাঁ, দেন হচ্ছে এরপরে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন্স এবং তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই দুইটা বিষয় আমরা একটু পড়বো এখানে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কিভাবে হয় এবং কিভাবে সেটা একই জিনিস আবার অ্যাডজেক্টিভ হয় কিভাবে, সেটা আমরা এখানে দেখবো। হ্যাঁ, দিস দ্যাটের ব্যবহার এখানে দেওয়া আছে। এরপরে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের কথা আমরা এর মধ্যে বলছি, এটার ব্যবহার এখানে দেওয়া আছে। আচ্ছা, ইউজেস অফ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন্স। আচ্ছা, তারপরে হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন সম্পর্কে আমরা জানবো। এখানে রিসিপ্রোকাল প্রনাউনের ইন্টারোগেটিভ প্রনাউনটা আমরা খুব ভালো করে পড়বো, এটা অনেক আমাদের প্রয়োজন হয় ইন্টারোগেটিভ প্রনাউনটা। হ্যাঁ, তো এইটা আমরা এখানে শেষের দিকে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রনাউন সম্পর্কে জানার পরিধি। আমি আগে থেকে বলে দিলাম যে কি পরিমাণ বিষয় আমরা প্রনাউন সম্পর্কে আলোচনা করব, সেটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো আসো আমরা শুরু করি। তোমরা যদি খুবই সহজ একটা চ্যাপ্টার এবং ম্যাক্সিমাম জিনিসই তোমরা আগে থেকে জানো, একটু মনোযোগ দিলেই তোমরা খুব ভালো করতে পারবে এবং আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে প্রনাউন আমরা জানি এটা খুবই সিলি বিষয়, এটা তোমরা অনেক আগ থেকে পড়ে আসতেছো যে প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রনাউন। তাহলে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রনাউন। আচ্ছা, তো প্রনাউন, নাউন যেখানে বসতে পারে প্রনাউনও সেই জায়গায় বসতে পারে, এটা আমরা একটু মনে রাখবো। মানে প্রনাউনটা হচ্ছে নাউনের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, নাউন যে জায়গায় নাউন ব্যবহার হতে পারে সেই জায়গায় প্রনাউনও ব্যবহার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টে যখন থাকবে তখন সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টের জায়গায় যখন থাকবে তখন অবজেক্টিভ ফর্ম, মানে অবজেক্ট ফর্ম আকারে আমরা ব্যবহার করব। এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করবে সেটাই প্রনাউন। এখন প্রনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, সাধারণত 8 ধরনের তোমার প্রনাউন হয়। there are 8 kinds of pronoun। প্রথম যে প্রনাউনটা আছে পার্সোনাল প্রনাউন, এবং এটা নিয়ে আমরা অনেক ঝামেলা পোহাই এই পার্সোনাল প্রনাউনগুলো নিয়ে। এই পার্সোনাল প্রনাউনে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এই ভ্যারিয়েশনগুলো আমরা আজকে ক্লিয়ার করব। টোটাল পার্সোনাল প্রনাউনে যত রকম ভ্যারিয়েশন আছে সেগুলো আমরা আজকের পড়ায় এটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আছে, দিস, দ্যাট, সাচ, দিস, দোজ। পার্সোনাল প্রনাউন ছিল আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে এই হু, হুইচ, দ্যাট, হুজ, হুম, এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রনাউনে ব্যবহার করা হয়। রিলেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউনের অনেকগুলি রিলেটিভ প্রনাউনে আছে, আবার এর বাইরেও তোমার কিছু তোমার রিলেটিভ প্রনাউন আছে। দ্যাটটাও রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের এই শব্দগুলো তোমার রিলেটিভ প্রনাউনে ব্যবহার করা হয়। ইনডেফিনিট প্রনাউন, ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, এটা তোমরা জানো। ইনডেফিনিট আর্টিকেল তোমরা পড়ছো মানে অনির্দিষ্ট, আর ডেফিনিট আর্টিকেল পড়ছো নির্দিষ্ট। ইনডেফিনিট প্রনাউন মানে যেটা দিয়ে অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে, অনির্দিষ্ট কাউকে বোঝাবে।
ওয়ান যখন কোথাও আমরা ব্যবহার করব, এই ওয়ান দিয়ে বোঝাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবে না, অনির্দিষ্ট কাউকে বোঝাবে। সাম, এনি, নান, বোথ এগুলো দিয়ে অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে, অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝাবে। এই জন্য এগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, ইদার, এভরি, নিদার, এগুলো এই চারটায় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং তোমার এমফেটিক প্রোনাউন্স, যেমন মাই সেলফ, ইউ সেলফ, এই শব্দগুলো তোমরা যেমন আমরা যখন ভয়েস চেঞ্জ করতেছিলাম, এই রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে একটা টপিক ছিল ওখানে, তাই না? হি কিলড হিমসেলফ, তো এই ওই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আমরা ওখানে ব্যবহার করেছিলাম। হ্যাঁ, তো এইগুলো আমরা একটু, এগুলোর ব্যবহার আমরা এখানে একটু জেনে নিব। দেন একদম লাস্টে যেটা আছে রিসিপ্রোকাল প্রোনাউন, এই দুইটাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়, ইচ আদার, ওয়ান অ্যানাদার। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এইটার অনেকগুলো ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশন গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। আসো, পার্সোনাল প্রোনাউন কি এটা আমরা এখানে দেখলাম, এবং পার্সোনাল প্রোনাউন সাধারণত ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে বসে। এই যে আই, উই, ইউ, হি, শি এগুলো হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে, আর দেটাও ব্যক্তির পরিবর্তে বসতে পারে প্লুরালে, ইটটা বস্তুর পরিবর্তে বসে, বিষয়ের পরিবর্তে বসে, নন পার্সনে বসে, বেসিক্যালি নন পার্সনে ইট বসে। নন পার্সন যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে দেও হতে পারে, প্লুরালের জন্য দে হয়, নন পার্সন প্লুরাল হলে দে হতে পারে। সো দেটা ব্যক্তি বস্তু দুজনের জন্য ব্যবহার করা হয় প্লুরালে, ইটটা হচ্ছে শুধুমাত্র নন পার্সন, দ্যাট মিনস বস্তু বিষয় কেন্দ্রিক বিষয়গুলোতে ব্যবহার করা হয়, আর এগুলো হচ্ছে পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে কে কথা বলে বা কাকে কথা বলা হয়, কার সম্বন্ধে কথা বলা হয়, এই বিষয়গুলো বোঝাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি এখানে আর বিস্তারিত। এখানে আসো, পার্সোনাল প্রোনাউনটা সাধারণত তিন প্রকার হয়। প্রথমত ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয়, থার্ড পার্সন হয়। এগুলো তোমরা জানো, এগুলো অনেকবার পড়বেও তোমরা, এবং এগুলো অনেক কাজও আছে। ফার্স্ট পার্সন বলতে আমরা আই, উইকে এবং মি, আজ, মাই, আওয়ারকে বুঝি। এগুলোর মধ্যে আবার সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আছে, যেমন আই, উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি হচ্ছে অবজেক্ট ফর্ম, আজ হচ্ছে অবজেক্ট ফর্ম, মাই এবং আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম। এগুলো আমরা পরবর্তী ধাপে জানবো। যাকে সম্বোধন করে কোনো কথা বলা হয় সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে অন্য কাউকে তুমি সম্বোধন করে বলবে, যেমন ইউ, ইউর। হ্যাঁ, আর দো, দাই, দি এই শব্দগুলো সাধারণত কবিতার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, কবিতায় পেয়ে থাকি। এগুলো খুব একটা ব্যবহার নেই কবিতা লেখার ক্ষেত্রে, অথবা আমরা যখন কবিতা পড়ি এই শব্দগুলো আমরা পেয়ে থাকি। হ্যাঁ, ইউ এবং ইউটা আমরা ব্যবহার করি। ইউ এর অনেকগুলো বিষয় আছে বোঝার জন্য, যেমন ইউ দিয়ে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই বোঝায়। তো সিঙ্গুলার এবং প্লুরাল যাই বুঝাক না কেন, ভার্ব কিন্তু সবসময় প্লুরালই হয়, যেমন আর হয় ইউর সাথে, তোমরা জানো, হ্যাভ হয়, ডু হয়, ঠিক আছে? তো ইউ দিয়ে তুমি হতে পারে, তোমরাও হতে পারে, আর ইউর তোমার হতে পারে, তোমাদেরও হতে পারে। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, না পসেসিভ ফর্ম। ইউটা সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম একই রকম, ঠিক আছে? যেমন আমরা বাই ইউ লিখি, হ্যাঁ, আর ইউটা হচ্ছে পসেসিভ ফর্ম, থার্ড পার্সন। তাহলে আমরা এখানে যে 6টা বিষয় পড়লাম এবং এখানে যে 2টা বিষয় পড়লাম, এই 8টার বাহিরে যত কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। কিন্তু আই, উই, মি, আজ, মাই, আওয়ার, এখানে আছে 6টা, আর এখানে আছে 2টা। বেসিক্যালি এই 3টা আমরা সাধারণত পাই না, এগুলো আমরা কবিতায় পাই। তো এই 2টা এবং এই 6টা, 8টা, এই 8টা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের 8টা ওয়ার্ড ছাড়া আর বাকি যতগুলো বিষয় পার্সন পৃথিবীতে আছে সবকিছুই কিন্তু থার্ড পার্সন। তো এইটাকে বলা হয়, যার সম্বন্ধে কোনো কথা বলা হয় সেটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে? কাউকে সম্বোধন করে বললে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, তো থার্ড পার্সনে আমরা সাধারণত হি, শি, দে, হিজ, হার, দেম, দেয়ার, ইট, ইটস এই শব্দগুলো পেয়ে থাকি, অথবা যে কোনো ব্যক্তি বস্তুকে আমরা থার্ড পার্সন বলবো। হ্যাঁ, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম যখন আসবে তখন আমরা সেটাকে থার্ড পার্সন বলবো, অথবা কোনো বিষয় হলে, কোন একটা জীবজন্তু হলে সেগুলোকে আমরা থার্ড পার্সন বলবো, ঠিক আছে? তাহলে এই থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে আরো একটা ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটা এখানে দেওয়া আছে, একটু দেখো। যেমন এই পার্সনগুলো সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়, সেগুলোর আবার সাবজেক্ট ফর্ম হয় এবং অবজেক্ট ফর্ম হয়, ঠিক আছে? প্লুরালেও আবার সাবজেক্ট ফর্ম হয়, অবজেক্ট ফর্ম হয়। যেমন আই হচ্ছে তোমার সাবজেক্ট ফর্ম সিঙ্গুলার,
এটার অবজেক্ট হচ্ছে মি। ইউটা সব জায়গায় একই রকম, সেটা সিঙ্গুলার বলো, প্লুরাল বলো, অথবা সাবজেক্ট ফর্ম বলো, অথবা অবজেক্ট ফর্ম বলো, একই রকম, ঠিক আছে। হিটা হিম হয়, তোমরা জানো, সিটা হার হয়, ইটটা ইটি হয়, ইট সব জায়গায় একই রকম, সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম একই রকম। আর প্লুরালে এই তিনটা জিনিসের প্লুরাল হচ্ছে দে অথবা দেম, আর দে হচ্ছে সাবজেক্ট ফর্ম আর দেম হচ্ছে প্লুরাল ফর্ম। এই বিষয়গুলো আমাদের একদম ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, কারণ এগুলোর সাথে ভার্বের সম্পর্ক আছে। এই বিষয়গুলো যদি আমরা ঠিকভাবে বুঝি, আমরা ভার্ব যখন লিখবো, যখন সাবজেক্ট ফর্ম লিখবো, তখন ভার্বটাকে আমরা এর সাথে একটা কম্বিনেশন ফলো করতে হয়, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের আবার পসেসিভ কেস থাকে, যেমন হচ্ছে এইগুলো হচ্ছে পসেসিভ, কিন্তু এগুলো এই মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এই পসেসিভ গুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। কি বলে? পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। এগুলোর সাথে আবার কোনো একজন ব্যক্তিও থাকতে পারে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, ঠিক আছে। এই সবগুলোকে বলা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। কারণ এই দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আবার নাউন নিয়ে যে ভিডিও দুটো আমি বলেছি এখানে, এই ভিডিওগুলো দেখবে, ওখানে পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা আছে, এবং হচ্ছে ওখানে একটা নিয়মও ছিল যে এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে। এটা খুবই কমন একটা নিয়ম, এবং হরহামেশাই আমরা এই নিয়মটার কথা বলে থাকি যে আর্টিকেলের পরে এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকে। তো নাউন চ্যাপ্টারে আমি ওই ভিডিওতে নাউন ইন স্ট্রাকচার একটা টপিক আলোচনা করেছি। এই ভিডিওগুলো তোমরা পাবে, বিশেষ করে পার্ট 1-এ পাবে যে নাউন ইন স্ট্রাকচার। তো সেন্টেন্স স্ট্রাকচারে নাউনটা কিভাবে থাকে, এই টপিকটাতে তুমি এই পয়েন্টটা পাবে যে হচ্ছে পসেসিভ প্রোনাউনের, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, ঠিক আছে। এটা একটু দেখে নিবে। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ আবার পসেসিভ প্রোনাউন দুইটা বিষয়। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমি বলছি নাউন থাকে, কিন্তু পসেসিভ প্রোনাউনের পরে নাউন থাকে না। দুইটা বিষয়, এই দুইটা বিষয় আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। এখানে যে শব্দগুলো আমরা পড়ছি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার অথবা হাসান, কোন একটা ব্যক্তির সাথে অ্যাপোস্ট্রফি এস, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে নাউন থাকে। বাট মাইন, আওয়ার্স, ইউর, হার্স, হিজ, দেয়ার্স, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলো কি? পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন গুলোর পরে নাউন থাকে না, ঠিক আছে। তাহলে আমাদের একটা কারেকশন আছে, আমরা এই জায়গাটাতে একটা কারেকশন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা দেখো পসেসিভ, আমরা এখানে কিন্তু এটাকে আলাদা করে নেই, পসেসিভ প্রোনাউনকে এখানে আলাদা করে কাইন্ডসের জায়গায় দেখাই নাই, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউনের জায়গায় নিয়ে আসছি সেটা কি। বাট এই পার্সোনাল প্রোনাউনের আলোচনায় তোমাকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। সেটা কি? যে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো বিষয় দেখো। পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো পার্সোনাল প্রোনাউন থেকে আসতেছে, আবার পসেসিভ প্রোনাউনও আছে যেগুলো পার্সোনাল প্রোনাউনের সাথে রিলেটেড। এখন এই দুটোকে তুমি আলাদা করবে কিভাবে, দেখো আমি আলাদা করার বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম দিস ইজ এ বুক অফ মাইন্ড, এই মাইন্ড শব্দের পরে কোনো নাউন নেই, সুতরাং এটা এখানে একটা অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? আব্দুল্লাহ, এটা অবশ্যই একটা প্রোনাউন, তাই না? এটা অ্যাডজেক্টিভ না। কিন্তু আমি যখন বলবো দিস ইজ ওয়ান অফ মাই বুক, এই মাইটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন না। হ্যাঁ, এটা ফার্স্ট পারসনের অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন না, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা এই যে শব্দগুলো আমরা এখানে লিখলাম, এগুলো কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা পসেসিভ প্রোনাউন, এটাকে আমরা আলাদা করব কিভাবে? আলাদা করব এইভাবে যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, রাইট, হ্যাঁ, ভেরি গুড। এটার পরে আমরা একটা নাউন পাবো, ঠিক আছে। আর পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন পাবো না আমরা, ঠিক আছে। এটার পরে নাউন থাকে না, আমরা এখানে লিখবো থাকবে না, আমরা একটু লিখে দিই এখানে, থাকবে না, নাউন থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে নাউন থাকবে না আর ওখানে নাউন থাকবে, এটাই পার্থক্য, ভেরি সিলি, ঠিক আছে, না বোঝার কিছু নেই। তো এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি, দেখো। আর আমরা এই শব্দটার অর্থ একটু জেনে নিব যে পজেস শব্দটা থেকে পসেসিভ আসছে। পজেস মানে কোনো কিছুর অধিকারী হওয়া, কোনো কিছুর অধিকারী হওয়া, দ্যাট মিনস ওই জিনিসটার আমি মালিক। তো আমি যখন কোনো কিছু মাইন বলবো, দ্যাট মিনস ওই জিনিসটা আমার। আওয়ার্স যখন বলবো, দ্যাট মিনস আমাদের। তো এখন পার্থক্যের বিষয়টা হচ্ছে যে মাই দিয়েও আমার বুঝাই, মাইন দিয়েও আমার বুঝাই। এখন মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে
পসেসিভ প্রনাউন দুইটা শব্দের অর্থই একই। এখানে যখন বলবো যে দিস ইজ এ বুক অফ মাইন, দ্যাট মিনস বোঝাচ্ছে আমার বই, এটা আমার বই, এটা আমার বই। অথবা দিস ইজ ওয়ান অফ মাই বুকস, এটা আমার বইগুলোর মধ্যে। অথবা আমি যদি বলি দিস ইজ মাই বুক, তাও তো একই অর্থ, এটা আমার বই, দিস ইজ মাই বুক, তাও একই অর্থ। ঠিক আছে, দুইটা সেন্টেন্সের অর্থ একই। আচ্ছা, তাহলে আশা করি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউন এই বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে গেছে, আমরা এটা পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক জায়গায় কাজে আসবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন হয় অনেক জায়গায় কাজে আসবে। তুমি যখন রাইট ফর্মস অফ ভার্ব করবে এটা ব্যবহার থাকবে। যে কোনো ফিলিং দেওয়ার গ্যাপসে তুমি এই জিনিসটা তোমার কাজে আসবে যদি তুমি এটা মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা এখানে ডাবল পসেসিভ বলতেছেন, যেহেতু এগুলোর সাথে একটা এস লাগানো হয়েছে, হার্টস, ইউরস, হ্যাঁ, এগুলোকে এই জন্য ডাবল পসেসিভ বলা হচ্ছে। বাট এটা খুব বেশি প্রয়োজন হয় না আমাদের। এইটা গুরুত্বপূর্ণ, এটা আমরা হরহামেশাই লেখার সময় ভুল করি। এই ভুলটা আমরা করি যখন আমরা কোনো কিছু লিখতে যাই, বেশি বেশি ভুল করি। আজকেও আমাকে একজন তার ইউটিউবের ভিডিও দেখাচ্ছিল, সে অবশ্য অন্য সাবজেক্টের, সে ইংলিশে একটা ভিডিও করছে অন্য সাবজেক্টে, সে ফিন্যান্সের, আমার এক বন্ধু ফিন্যান্সের টিচার, সে ইংলিশে একটা ভিডিও করছে। সে বললো আমাকে একটু চেক করে দাও ভিডিওটা। তো সেও ওখানে লিখছে যে সে লিখছে ফিন্যান্স লিখছে আর কি। হ্যাঁ, সে লিখছে এইরকম, দেখো আমি ওইখানে আমার ফন্ট চেঞ্জ করতে হবে, দেখুন সে কি লিখছে, দেখো সে লিখছে এইভাবে। সে ফিন্যান্স সম্পর্কে সে একটা সেন্টেন্স লিখছে, এরপর লিখছে ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, সে এভাবে সেন্টেন্সটা লিখছে। ঠিক আছে, তো এটা খুবই ক্ষুদ্র, মানে খুবই ছোট একটা ভুল। এটা সে কিন্তু জানে না যে তা না, সেটা জানে, কিন্তু এটা আমরা এই বিষয়টা আমরা জানা সত্ত্বেও অনেক সময় লেখার ক্ষেত্রে ভুল করি। আমরা যখন কোনো কিছু লিখতে যাই এটা ভুল করি। তো সে এইভাবে লিখছে ব্যাপারটা। হ্যাঁ, মানে সে এখানে কমাটা দেয়নি। গুগলে দেখো এখানে ইনকারেক্ট দেখাচ্ছে, গুগলে এটাকে কি ইনকারেক্ট দেখাচ্ছে। গুগল এখানে সাজেস্ট করবে, এখানে সে একটা সাজেশন দিচ্ছে, এখানে একটা কমা হবে। ঠিক আছে, তো তাহলে দ্যাট মিনস এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ইটস কমা দিয়ে যখন আমরা ইটস লিখি অথবা কমা ছাড়া যখন ইটস লিখি, দুইটাই কারেক্ট, কিন্তু দুইটার অর্থের পার্থক্য আছে। আমরা যখন ইটস বলবো কমা ছাড়া তখন বোঝাবে এটার, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যখন আমরা কমা দিয়ে লিখবো তখন বোঝাবে ইট ইজ, এটার অর্থ হবে ইহা হয়। তা আমরা এখানে কি লিখবো, এটা ইটস লিখবো, কমা দিব, ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, তো আমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছিলাম, দেখো ইটস মাই পেন, দ্যাট মিনস ইট ইজ মাই পেন। আর যখন বলবো ইটস কালার ইজ রেড, দ্যাট মিনস এটার কালার। তো এই ইটস হচ্ছে যখন কমা দিব না এটার, আর যখন ইটস দিব তখন হচ্ছে ইট ইজ। তো এটা খুবই সিলি একটা বিষয়, বাট এইটা ভুল আমরা হরহামেশাই করি, জেনে করে না জেনে করি। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে দুইটা প্রনাউন নিয়ে কথা আছে, এগুলো নিয়ে খুব বিস্তারিত জানতে হয় না। একটাকে বলে পসেসিভ অফ ইন্টারেস্ট, যেগুলো মাই এবং আওয়ার, এগুলোকে বলে পসেসিভ অফ ইন্টারেস্ট। বাট এগুলো খুব বেশি যে জানতে হয় এরকম ব্যাপার হয় না। এমপেটিক পসেসিভ, ওনকে এমপেটিক পসেসিভ বলে। তো এগুলো নিয়ে খুব বেশি একটা ঝামেলা হয় না, এই জন্য এই ডিসকাশনটা আমি খুব বেশি ডিটেলস করি নাই। আচ্ছা, ইট নিয়ে ঝামেলা হয়, ইটের অনেকগুলো ব্যবহার আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন জড় পদার্থের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, এই বুকের জন্য আমরা ইট ব্যবহার করি। ঠিক আছে, দিস ইজ এ বুক এন্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ইতর প্রাণী, নিম্ন শ্রেণী বোঝাতে, যেমন বাচ্চাদেরকে বোঝাতে আমরা কিন্তু ইট ব্যবহার করি, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, যেমন লেখার ক্ষেত্রে এগুলো ভুল হয়। আমরা যখন কোনো কিছু লিখতে যাই, ফ্রি হ্যান্ড রাইটিং, তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবে, কোনো একটা বিষয়ে ইংলিশ লিখবে, সবসময় ইংলিশ পড়া, ইংলিশ শেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটাকে খেয়াল রাখবে। তুমি যে ইংলিশ পড়ো, এটার ইনপুট এবং আউটপুট আছে। ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা। ইনপুট দুইটা হচ্ছে তুমি রিডিং পড়তেছো, এটা একটা ইনপুট। তুমি কোন একটা ইংলিশ বিষয় শুনতেছো, এটা একটা ইনপুট। ঠিক আছে, আর আউটপুট কি, তুমি দুইটা আউটপুট দাও, একটা হচ্ছে যে তুমি ইংলিশ লেখো, আর একটা হচ্ছে ইংলিশ বলো। তো ইংলিশ লেখা এবং বলা, এই দুটো হচ্ছে আউটপুট। এই আউটপুটের জায়গাটা ঠিক রাখতে হবে তোমাকে। ইনপুটের জায়গাটা তুমি হরহামেশাই পড়তেছো ইংলিশ, আমাদের কাছে পড়তেছো, নিজে পড়তেছো, আবার হচ্ছে যে অনেক সময় ইংলিশ শুনতেছো। ঠিক আছে, বাট আউটপুটের জায়গাটা আমাদের ক্লিয়ার না। এই অর্থে ক্লিয়ার না, আমরা যদি কোনো কিছু লিখতে যাই আমরা লিখতে পারি না, আমরা অনেক ভুল করি। আমরা যখন ইংলিশ বলতে যাই আমরা অনেক ভুল করি, তাই না? সো আউটপুটের জায়গাটা আমাদের ক্লিয়ার না, এবং আমরা
কনসেন্ট্রেশন দিই না আউটপুটের জায়গাটাতে। তো আউটপুটের জায়গাটাতে আমাদেরকে আরো বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। যেমন হচ্ছে ধরো তুমি এই যে একটা সেন্টেন্স আমরা এখানে লিখলাম যে এ ডগ ইজ অলওয়েজ ফেথফুল টু ইটস মাস্টার, লিখছে এখানে ইটসই লিখতে হবে তোমাকে, তাই না? কেন লিখতে হবে? কারণ আমরা এই ডগের পরিবর্তে ইট ব্যবহার করব। এখন এটার পসেসিভ ফর্ম লিখতে হবে, আর এখানে কমা দেওয়া যাবে না। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এবং বেবি এর জন্য প্রনাউন ইট, তো এই ইট থেকে আমরা এখানে ইটস লিখছি, এখানে তুমি অন্য কোনো কিছু লিখলে হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ইতর প্রাণী অথবা নিম্ন শ্রেণীর কোনো প্রাণী অথবা শিশুদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব প্রনাউন হিসেবে। আচ্ছা, এখন ইটের আরেকটা ব্যবহার হচ্ছে ইট ইন্ট্রোডাক্টরি হয়। কি হয়? ইন্ট্রোডাক্টরি হয়, এবং তার সাথে দেয়ারও আসে অনেক জায়গায়, ঠিক আছে? মানে সে আসলে কোনো ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে না, সে কোনো একটা বিষয় তোমার সামনে উপস্থাপন করবে। কি করবে? উপস্থাপন করবে, রাইট? কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে সে বসবে না সেন্টেন্সে, জাস্ট তোমার সামনে কোনো একটা বিষয় উপস্থাপন করবে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখছি, দেখো। আমরা প্রথমে ইটটা দেখি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছে? কোনো ব্যক্তি বস্তু কাউকেই বোঝাচ্ছে না, কোনো ব্যক্তি বস্তু কাউকেই বোঝাচ্ছে না। এটা হচ্ছে সকাল থেকে যে ঘটনাটা ঘটছে সেটা তুমি উপস্থাপন করতেছো। কি উপস্থাপন করতেছো? যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই উপস্থাপন করা বা কোনো বিষয়কে পরিচয় করিয়ে দেওয়া, হ্যাঁ, সেটাকে বলে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? যেমন ইটস এ সানি ডে, এটা একটা রৌদ্র উজ্জ্বল দিন। তো এখন এই ইট দিয়ে কোনো ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে আজকের দিনটাকে সে ব্যাখ্যা করতেছে। আজকের দিনটাকে আমার কাছে আজকে মানে দিনটা কেমন সেটা আমি বলতেছি, ঠিক আছে? ইন্ট্রোডিউস করে দিচ্ছি সেটাকে, দিনটা কেমন, দিনটাকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি তোমার সাথে। আমি তোমাকে বললাম ইটস এ সানি ডে, তা আমি তাহলে কি করলাম? আমি দিনটাকে তোমার সামনে উপস্থাপন করলাম, তোমার সাথে দিনকে পরিচয় করিয়ে দিলাম যে আজকের দিনটা কেমন। তো এটাকে বলে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? তা আমরা ইন্ট্রোডাক্টরির ক্ষেত্রে দেয়ার ব্যবহার করি, ইট ব্যবহার করি, ঠিক আছে? যেমন ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এটা এই দেয়ারটা দিয়ে আমি কাউকে বোঝাই নাই, আসলে কোনো ব্যক্তি বস্তুকে বোঝাই নাই। আমি ক্লাসের স্টুডেন্টদের সংখ্যা তোমার সামনে উপস্থাপন করলাম যে ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, there are 50 students in the class, there is a garden in front of our house, আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে। তো এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট এবং দেয়ার। যখন আমরা কোনো বিষয়কে উপস্থাপন করব বা কোনো বিষয়কে আমি পরিচয় করে দিব, কোনো বিষয় সম্পর্কে বলবো, তখন আমরা ইন্ট্রোডাক্টরি, ইট এবং দেয়ার ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেয়ার কিন্তু প্রনাউন হয়, সেটা আমি এখানে একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইট যে প্রনাউন হয় এটা তো তোমরা অলরেডি এর মধ্যে দেখেছো এখানে, কিন্তু দেয়ারও প্রনাউন হয়, ঠিক আছে? যেমন আমরা বললাম চট্টগ্রাম ইজ এ লাভলি প্লেস, লাভলি প্লেস, চট্টগ্রাম একটি সুন্দর জায়গা, ঠিক আছে? এরপরে পরের সেন্টেন্স আমি বললাম আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ। আচ্ছা, তাহলে কি বললাম? চট্টগ্রাম ইজ এ লাভলি প্লেস, চট্টগ্রাম হচ্ছে একটা ভালো সুন্দর জায়গা, ঠিক আছে? আই ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে গিয়েছিলাম, মানে চট্টগ্রামে গিয়েছিলাম আর কি। তাহলে এই দেয়ার বলতে আমি কাকে বোঝাচ্ছি? চট্টগ্রামকে। এখানে সো দেয়ার যেহেতু চট্টগ্রামকে বোঝাচ্ছে, চট্টগ্রাম একটা নাউন, সুতরাং দেয়ার এখানে হচ্ছে একটা প্রনাউন। বুঝতে পারছি? ভেরি সিম্পল, তাই না? সো দেয়ার এবং ইট প্রনাউন হতে পারে, এবং দেয়ার এবং ইট ইন্ট্রোডাক্টরি হতে পারে, ঠিক আছে? এইখানে এই সেন্টেন্সগুলোতে দেয়ার এবং ইট কারো পরিবর্তে বসে নাই, কোনো নাউনের পরিবর্তে বসে নাই, কিন্তু এখানে দেয়ারটা নাউনের পরিবর্তে বসছে। আর ইটের বিষয়টা আমরা এখানে অলরেডি দেখেছি, সেটা কোথায় ছিল? এখানে আমরা বললাম যে এই যে এখানে যে ইটটা ব্যবহার করলাম, যে এই সেন্টেন্সটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে প্রনাউন। এই দুইটা হচ্ছে প্রনাউনের উদাহরণ। আগেরগুলো ছিল এই জায়গাটাতে ছিল ইন্ট্রোডাক্টরি উদাহরণ, আর প্রনাউন এখানে হচ্ছে প্রনাউন, ইট
and there। তাহলে প্রোনাউন হিসেবে ইট এবং দেয়ারটা কেমন? আচ্ছা, তো এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তাহলে বাঘ হচ্ছে আমাদের কি জাতীয় পশু, তাই না? ইট ইজ ভেরি ফেরোশাস, এবং এটা খুব হিংস্র বটে, তাই না? তো ইট বলতে আমি এখানে তো রয়্যাল বেঙ্গলকে বুঝাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে কি প্রোনাউন এখানে, এইটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব, হ্যাঁ এইটার এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যবহার আছে, এটা আমরা শিখবো, এটা আমাদের অনেক কাজে আসবে, এবং তোমরা রাইটিং এর ক্ষেত্রে এটা তোমার অনেক কাজ দিবে, এবং রাইট ফর্মস অফ ভার্বও এটা কাজে আসবে। তুমি যখন ক্লাস 9 এ রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কাজ করবে তখন এটা অনেক কাজে আসবে তোমার। হ্যাঁ, সো এই বিষয়টা আমরা একটু দেখি যে ইট কি হয়। ইট কি হয় যে কোনো বিষয়কে যদি আমরা জোর দিয়ে বলতে হয় তখন আমরা ইট ব্যবহার করি জোর দেওয়ার জন্য। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, দেখো, ইট ইজ ইউ হু হ্যাভ টেকেন দ্য মানি। আমি বললাম যে ইউ ইউ টুক দ্য মানি। আমি আরেকটা সেন্টেন্স বলি, ইউ হ্যাভ টেকেন দ্য মানি। দুটো সেন্টেন্স দেখো, আমি বললাম ইউ হ্যাভ টেকেন দ্য মানি, তুমি টাকাটি নিয়েছো, আর ইট ইজ ইউ হু হ্যাভ টেকেন দ্য মানি। দেখে বলো তো দেখি এই দুটোর মধ্যে অর্থের পার্থক্য কি? কে বলবে এই দুটো সেন্টেন্সের অর্থের পার্থক্য কি? সম্ভব? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো, ইউ হ্যাভ টেকেন দ্য মানি এটা একটা প্লেন স্টেটমেন্ট। আমি জাস্ট স্বাভাবিক একটা কথা বললাম যে তুমি টাকাটি নিয়েছো, ঠিক আছে? আর যখন বলবো ইট ইজ ইউ হু হ্যাভ টেকেন দ্য মানি, তুমি টাকাটি নিয়েছো, তখন হ্যাঁ আমি এটাতে জোর দিয়ে বললাম যে তুমি টাকাটি নিয়েছো, তুমি টাকাটি নিয়েছো। আর এটাতে আমি প্লেন একটা স্টেটমেন্ট দিলাম যে তুমি টাকাটি নিয়েছো, তুমি টাকাটি নিয়েছো, আর একটা বললাম তুমি টাকাটি নিয়েছো, ইট ইজ ইউ জোর দিয়ে বললাম, ঠিক আছে? যেমন আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে পিছনের বেঞ্চে হচ্ছে আরজু বসে আছে, তো আরজু কথা বলতেছে, সামনে থেকে খুব একটা দেখা যাচ্ছে না, আমি আরজুকে দাঁড়ালাম, আরজু কথা বলতেছো, হ্যাঁ আরজু ইউ আর টকিং, আরজু তুমি কথা বলতেছো। আরজু বলতেছে না স্যার আমি কথা বলি নাই। তো পরের বাক্যটা আমি কি বললাম, জোর দিয়ে বললাম আরজু তুমিই কথা বলতেছো, ঠিক আছে? তাহলে আরজু ইট ইজ ইউ হু ইজ টকিং, ইট ইজ ইউ হু আর টকিং, যে কথা বলতেছে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে জোর দিয়ে বলার জন্য আমরা ইট ইজ ব্যবহার করবো। তো এখানে কিছু জিনিস আমরা একটু মনে রাখতে হবে, এটা এটা একটা বিষয়। যেমন ইউ এর কারণে এখানে হ্যাভ হয়েছে, ঠিক আছে? এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, হু ইজ লেখা যাবে না, যেমন আমি ইজ বলে ফেলছিলাম। দেখো এই জিনিসটা আমরা খেয়াল রাখি, ইট ইজটা আমি যে কোনো নাম্বার জেন্ডার পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেমন ইট ইজ আই ব্যবহার করতে পারবো, ইট ইজ ইউ ব্যবহার করতে পারবো, ইট ইজ উই ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে ইট ইজ এর পরে আমি কি ব্যবহার করতে পারবো, ইট ইজ হি, ইট ইজ শি, ইট ইজ দে, ইট ইজ মিনা, যে কোনো পার্সনে আমি ব্যবহার করতে পারবো। বাট আমি হু এর পরে যে ভার্বটা দিব সেটা কিন্তু এইটাকে ফলো করেই দিতে হবে, বুঝতে পারছি? আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো, আমি বললাম ইট ইজ আই, হু ইজ বলবো নাকি রেসপন্সিবল, এটা বলবো নাকি ইট ইজ, গুগলে এখানে ভুল দেখাচ্ছে না কেন আমি জানি না, হু এম রেসপন্সিবল। আচ্ছা আমি দেখি আরো দু একটা সেন্টেন্স বলি, ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল। আর একটা দেখি দেখি, ইট ইজ ইউ হু ইজ রেসপন্সিবল। গুগল ভুল দেখাচ্ছে না কেন এটাই বুঝতেছি না। রেসপন্সিবল, আমি বললাম ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল। ওকে, দেখি নেক্সট কি আসে, ইট ইজ মিনা হু ইজ রেসপন্সিবল। ওকে, বললাম যে ইট ইজ মিনা
হু আর রেসপন্সিবল। এখানে গুগল নোট নিচ্ছে না। আচ্ছা একটা নিচে, হ্যাঁ একটা নিচে, দেখো এইটাতে কারেকশন সে নিচে, ওগুলো কেন নিচ্ছে আমি জানি না। ইট ইজ মিনা হু, এখানে দেখো হু ইজ দেখাচ্ছে, এখানে এখানে বলছে আর হবে না, কারণ এই হু দিয়ে এখানে মিনাকে বোঝাচ্ছে, এখানে গুগল কারেকশন দেখাচ্ছে ইজ, বাট এখানে ইউ, এখানে ইউর সাথে ইজ হওয়ার কথা না, এই সেন্টেন্সটা ভুল হওয়ার কথা, গুগল এখানে কারেকশন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না আমি জানি না। দেন হচ্ছে যে এখানে হু ইজ হবে না, হু এম হবে, এটাও ভুল হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আই এর কারণে এম বলবো, এখানে হি এর কারণে ইজ বলবো, অথবা এখানে ইউ এর কারণে আর বলবো, মিনার কারণে ইজ বলবো, মিনার কারণে এখানে আর বলবো না, আর বললে এখানে ভুল দেখাবে। বাকিগুলো ভুল দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না এই ব্যাখ্যা আমার কাছে নাই। আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে যে কোনো পার্সনের সাথে ইট ইজ ব্যবহার করতে পারবো, তবে আমরা হু এর পরে যে ভাবটা ব্যবহার করব সেটা পার্সন অনুসারেই করব, ঠিক আছে। এখানে যে আই সাবজেক্ট বা হি সাবজেক্ট থাকে সেই অনুসারেই করব, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের হাতে 3 মিনিট সময় আছে, আমরা ইট এর ব্যবহারটা শেষ করার চেষ্টা করি আজকের ক্লাসে, পরের ক্লাসে আমরা এখানে বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব। আসো এখানে পরবর্তী যে ইউজটা আছে সেটা হচ্ছে পূর্ববর্তী ক্লজ অথবা প্রেজ এর অথবা আইডিয়াকে বোঝাতে আমরা ইট ব্যবহার করব। হ্যাঁ এটা আমরা এর আগে, এটা তোমাদের কাজে আসবে, তাও রাইট ফর্মস অফ ভার্বে, এবং তোমরা ট্যাগ কোশ্চেন করবে পরের ক্লাসে, নবম শ্রেণীতে ক্লাস 9-এ, তখন তোমাদের এটা লাগবে। মানে আমরা কোন একটা ক্লজ ফ্রেজ, কোন একটা ফ্রেজ অথবা ক্লজ অথবা আমি সেন্টেন্সই বলি, হ্যাঁ এগুলোর প্রনাউন কিন্তু এই তিনটে জিনিসের প্রনাউন কি হবে, ইট হবে, ঠিক আছে। যেমন বললাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ইট ইজ নোন টু অল, এই ইট বলতে আমি কাকে বুঝেছি, এটা কিন্তু প্রনাউন। আমি এখানে শুধুমাত্র অনেস্টিকে বুঝাই নাই, আমি এই টোটাল কথাটাকেই বুঝাইছি, এই পূর্ণাঙ্গ সেন্টেন্সটাকেই বুঝাইছি, ঠিক আছে। তাহলে আমরা যখন কোনো ফ্রেজ অথবা ক্লজ অথবা সেন্টেন্সের প্রনাউন লিখতে হবে তখন সেটার প্রনাউন ইট হবে, বুঝতে পারছেন। এটাও তোমার রাইট ফর্মস অফ ভার্ব, এবং তুমি যখন ট্যাগ কোশ্চেন করবে ওখানে এটা অনেক কাজে আসবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা অপ্রত্যাশিত অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো, যেমন আই ক্যানট সাপোর্ট ইট। এটা আসলে আইডিয়াকেই বুঝাচ্ছে, আমি কোন একটা, তোমরা আমাকে কোন একটা কথা বললে আমি বললাম যে আই ক্যানট সাপোর্ট ইট, এটা আমি সাপোর্ট করতে পারছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। আচ্ছা দেন হচ্ছে পরবর্তী কোনো অবজেক্টের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। আচ্ছা অবজেক্টের পরিবর্তে ইট ব্যবহৃত হয় কিভাবে দেখি আমরা। আই কনসিডার ইট রং দ্যাট ইউ উইল ডু ইট। তাহলে এখানে এই ইট বলতে আমরা কাকে বুঝেছি, এই ইট বলতে বুঝাচ্ছি আমরা এই পুরো অংশটাকে। আই কনসিডার ইট রং দ্যাট ইউ উইল ডু ইট, তুমি যেটা করবে সেটাকে আমি কনসিডার রং মনে করতেছি, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে ইটের ব্যবহার করলাম, আমাদের হাতে সময় নেই, 1 মিনিটের কম সময় আছে। পরবর্তী ক্লাসে আমরা এখানে ইউজ অফ ডিফারেন্ট পারসনস এগুলো আমরা পড়বো, এখানে অনেকগুলো গ্রামারের ব্যাপার আছে, কখন হিজ হবে কখন দেয়ার হবে, হ্যাঁ এগুলো আমরা পড়বো। এখানে ইদারের পরে কিভাবে হ্যাজ হয়, কিভাবে হ্যাভ হয়, এই বিষয়গুলো আমরা দেখবো। দেন এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন পার্সন অনুসারে আমরা যদি একই সেন্টেন্সে 3টা পার্সন চলে আসে তখন কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন নিয়ে আলোচনা হবে, কখন ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কখন প্রনাউন হিসেবে কাজ করে, এই বিষয়টা আমরা দেখব। এরপরে আছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন নিয়ে কথা বলতে হবে, এগুলোর সাথে সেন্টেন্সের কি হবে, আমরা এগুলোকে প্রনাউন হিসেবে ব্যবহার করবো, আবার একই